সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনজেল হসপিটাল হেলথ টক আয়োজিত স্বাস্থ্য কথার আজকের পর্বে। সাথে রয়েছি আমি ডক্টর শাবনা জাফরিন। দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো কানে কম শোনা, আধুনিক চিকিৎসায় নতুন আশা। আমাদের দৈনন্দিন জীবনে কাজকর্মের জন্য কিন্তু কানে শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময় আমরা অনেকেই বুঝতে পারি না যে ধীরে ধীরে আমাদের শ্রবণ শক্তি কমে যাচ্ছে। শিশু থেকে বয়স্ক যে কোনো বয়সে কিন্তু এ ধরনের সমস্যাটি দেখা দিতে পারে। তবে আশার আলো হলো বর্তমানে আধুনিক পরীক্ষা-নিরীক্ষা, ডিজিটাল হিয়ারিং এইড, ককলিয়ার ইমপ্ল্যান্ট সহ বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিন্তু অনেক মানুষ আবারও স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইএনটি ও শ্রবণ বিশেষজ্ঞ ডাক্তার নুরুল হুদা নাইম, নাক কান গলা ও হেডনেক বিশেষজ্ঞ ও লেজার সার্জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করব এবং এমন একটা বিষয় যেটা এখনো পর্যন্ত কিছু পরীক্ষাধীন আছে, যেগুলা আমাদের মধ্যে এসেছে, সেগুলো অত্যন্ত আশাব্যঞ্জক। সুতরাং প্রিয় দর্শক, আপনারা এঞ্জেল হেলথ টকের সাথে থাকুন এবং ভবিষ্যতে আমরা কানে কম শোনার জন্য যে পদ্ধতিগুলা আসছে এবং আসতেছে, সেই পরীক্ষামূলক ভাবে যেগুলো এখনো রয়েছে, সেটা নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব। আশার আলো আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর নাইম স্যার। স্যার, আমরা আমাদের আলোচনার শুরুতেই আপনার কাছ থেকে একটু জেনে নিব যে কানে কম শোনা কি? আর ঠিক আছে, আমি শুনতে পাচ্ছি না, সম্ভবত একটু লাইন ডিসকানেক্ট হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, স্যার, জি স্যার, হ্যাঁ, প্রথমেই আমি স্যার কি আপনার আমি কাছ কি থেকে আমি একটু জানতে চাবো যে কানে কম শোনা কি, এই বিষয়টি যদি একটু বুঝিয়ে বলতেন। সুপ্রিয় দর্শক, আমাদের দুটো কান আছে এবং আমরা সবাই জানি কানের প্রথম কাজ হচ্ছে কানে শোনা, দ্বিতীয় কাজ হচ্ছে ভারসাম্য রক্ষা করা। তো কানে কম শোনা বলতে আমরা আসলে যেটা বুঝি সেটা হচ্ছে যে কেউ কথা কম শুনেন অথবা বুঝতে পারেন না, শব্দ বুঝতে পারেন না। এই কন্ডিশন যখন দাঁড়াবে তখন উনি আসলে কমিউনিকেশন করতে পারবেন না। কারণ আমরা কথা না শুনলে, কথা না বললে আমাদের আসলে কমিউনিকেশন গ্যাপ হয়ে যাবে। সুতরাং এই কানে কম শোনার আগে আমরা তখনই বলবো যে উনি কথা শুনতে অসুবিধা হচ্ছে অথবা শুনলেও শব্দ বুঝতেছেন না। এই ক্ষেত্রে আমরা তখন কানে কম শোনা বলবো। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর নাইম স্যার। স্যার, কানে কম শোনা আপনি তো বললেন। তো একজন রোগী কিভাবে বুঝবেন যে উনি কানে কম শুনছেন? লক্ষণগুলো কি কি? এই লক্ষণের মধ্যে আমরা যদি প্রথমেই আসি যে কানে কম শোনা কিভাবে বুঝবো, অর্থাৎ আমরা বলছি যে কেউ কানে কথা প্রথমে শুনতে পারবেন না, কেউ আবার শুনেও বুঝতে পারবেন না। দুটাই কিন্তু শ্রবণহীনতা বা কানে কম শোনা বোঝায়। তো আমি বা আমরা কাউকে একটা কথা বলছি, উনি যদি বারবার বলেন যে হ্যাঁ কি বললেন, আবার বলেন, অর্থাৎ রিপিটেশনের জন্য উনি অনুরোধ করতে পারেন। এটা একটা 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে উনি যখন টিভি দেখবেন বা মোবাইলে কোনো কিছু দেখবেন তখন সাউন্ড বাড়িয়ে দিতে হবে বা সাউন্ড বাড়ায় শুনবেন। এটাও প্রমাণ করে যে উনি কানে কম শুনেন। এবং আরেকটা যেটা হলো যে আমরা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আমরা এই জিনিসটা খুব লক্ষ্য করি যে তারা তখন পিছন দিক থেকে যদি আপনি ডাক দেন তাহলে সে রেসপন্স করবে না, সামনের দিকে দিলে তখন শুনবে। তার মানে দুইটা কাজ এখানে হচ্ছে, একটা সে কিছু শুনতে পাচ্ছে আবার আপনাকে দেখতে পাচ্ছে, এই জন্য সে হয়তো ওইদিকে ফলো করবে। কিন্তু এই বাচ্চাদের ক্ষেত্রে আমরা আরো কিছু পদ্ধতি আছে, সেটা যে সে শুনতেছে কিনা বোঝার জন্য। সেটা হচ্ছে যে মানে যখন নিউ বর্ন বেবি যারা আছে, যে কথা বলার সময় হয়নি, একদম নতুন জন্মগ্রহণ করা শিশু, তার ক্ষেত্রে হলো যে আমরা একটু জোরে কোনো শব্দ করব, সেই শব্দে কিন্তু বাচ্চা ক্ষেপে উঠবে। এটা যখন ঘটবে না তখন বুঝতে হবে যে সে হয়তো কানে কম শুনে। আরেকটা গ্রুপ হচ্ছে সে শব্দ শুনে শব্দের সোর্সের দিকে তাকাবে।
যে কোথা থেকে শব্দটা আসলো, সোর্সের দিকে তাকাবে। তখন এইটাও যদি ব্যর্থ হয় কেউ, কোনো বাচ্চা, তাহলে তখন বুঝতে হবে সে কানে কম শুনছে। এবং ওই যেটা বললাম আমরা, টিভি, রেডিও বলেন, মোবাইল বলেন, এগুলাতে সে মানে সাউন্ড বাড়িয়ে দিয়ে শুনবে। সুতরাং এই ক্ষেত্রে আমরা বুঝবো যে উনি কানে কম শুনেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার বাচ্চারা তো আসলে বলতে পারে না। নবজাতক বাচ্চাদের কথা যদি আপনি আমরা বলি, তো আপনি বললেন যে হঠাৎ করে আওয়াজ করলে তাকাবে। যেহেতু বাচ্চারা কিন্তু বলতে পারে না যে তারা কানে কম শুনতে পাচ্ছেন কিনা। ধন্যবাদ স্যার। স্যার অনেক সময় দেখা যায় যে আমরা কিন্তু আসলে কানে কম শোনার যে সমস্যা এটিকে কিন্তু খুব গুরুত্ব দেই না। অন্যান্য দেখা যায় যে শরীরের অন্যান্য সমস্যাগুলো নিয়ে আমরা খুব ব্যস্ত থাকি যে অন্য সমস্যা হতে পারে। কিন্তু এই যে কানে যে কম শুনছি এটি কিন্তু আমরা মাঝে মধ্যে অবহেলা করি। তো অবহেলা করলে কি ধরনের ক্ষতি হতে পারে? তো বেসিক্যালি এই অবহেলা যেটা বলা যাবে যে কানে কম শোনার কারণ যদি আমরা একটু দেখি তাহলে মনে হয় ভালো হবে। কারণগুলোর মধ্যে আমরা যদি আলোচনা করি যে কিছু প্রথমই আছে যেটা নবজাতক শিশু জন্ম বধির হতে পারে। তো এটাকে ডায়াগনোসিস করার জন্য আমরা পরে আসবো। তাহলে জন্মগত বধিরতা বা কানে কম শোনার একটা ব্যাপার থাকবে। আরেকটা হচ্ছে যে আমরা যারা হয়তো কানে শুনি, কথাও বলতে পারি, তাদের ক্ষেত্রেও কম শোনার যেভাবে আসতে পারে সেটা হচ্ছে যে আমাদের কানের পর্দাটা যদি ছিদ্র থাকে তাহলে আমরা কিছুটা পরিমাণে কম শুনতে পারি। অনেক সময় আছে কানের ভিতরে শক্ত ক্ষয় আটকে গিয়েছে, অথবা কোনো ফরেন বডি যেটা একদম কানের মধ্যে ইম্প্যাক্টেড হয়ে আছে, খুব টাইট হয়ে লেগে আছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু কানে কম শুনতে পারি। কানে কম শোনার একটা কারণ ঘটতে পারে। তারপর হচ্ছে আমাদের যে কানের ভিতরে ছোট ছোট যে হাড়গুলো আছে, সেই হাড়গুলাতে যে জয়েন্ট আছে, জয়েন্ট যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টালি ডিসরাপশন হয়, অর্থাৎ আঘাতজনিত কারণে, সেখানেও আমরা কানে কম শুনতে পারি। আরেকটা হচ্ছে স্নায়ুবিদ কারণ, যেটা যে কারো হয়তো কক্লিয়ার ড্যামেজ, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে কানে কম শুনবে। এবং কারো হচ্ছে নার্ভটা হয়তো ডেভেলপ করে নাই, সেই ক্ষেত্রেও কানে কম শুনবে। আরেকটা হচ্ছে যে আমরা কোনো ক্ষেত্রে আমরা কিছু ঔষধ সেবন করি, সেটা মায়ের গর্ভাবস্থায় থাকাকালীন সময়ে, অথবা আমরা বয়সকালেও কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে কানে কম শোনা কিন্তু ডেভেলপ করতে পারে। আর লাস্ট অফ অল যেটা হলো যে জেনেটিক কজ, যে আমরা প্রায় সময় এরকম পাই, যেমন এখন দেখা যাচ্ছে যে একই ফ্যামিলির ২ সন্তান ২ জনই কানে শোনে না। ৩ জন আছে, ৩ জনই শুনে না। বাবা শুনে না, সুতরাং দেখা যাচ্ছে বাচ্চারাও শুনে না। সুতরাং এই কানে কম শোনার ক্ষেত্রে জেনেটিক কজটাকে কিন্তু আমরা মানে ধর্তব্যের মধ্যে আনতে হবে। তো আমরা যে প্রশ্নটা শাবনাজ আফরিন ম্যাডাম করেছেন, যে আমরা বাচ্চাদের ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে সে কানে কম শুনছে বা কি ক্ষতি হতে পারে। তো যে বিষয়টা উনি একটু আলোকপাত করার চেষ্টা করেছেন, যে কানে কম শোনাটাকে আমরা আসলে কিছুটা অবহেলাই করি অনেক সময়। অবহেলা বলতে আমরা এটা বলছি যে আমাদের সমাজের যে প্রচলিত যে ধারণাগুলো আছে, সবাই আমরা মনে করি যে একটু বয়স হইলে সে হয়তো কথা বলবে বা কথা শুনবে। তো একটা বাচ্চা যখন কথা বলবে না, তখনই বুঝতে হবে যে সে কানে শুনছে না। যে কানে শুনে না, তার কথা বলার কিন্তু শক্তি বা কথা বলাটা আসবে না। কারণ না শুনলে সে বলতে পারে না। তো সেই হিসাবে একজন বাচ্চা কিন্তু প্রথমে কথা বলতে না শিখাটাও কিন্তু কানে কম শোনার লক্ষণ। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে যে আমাদের নবজাতক শিশুর আমাদের আগের থেকেই আমরা একদম তার জন্মের পর কিছু টেস্ট করা যায়, সেই টেস্টগুলো আমরা করে নেব। এই ক্ষেত্রে আমাদের যেমন উন্নত বিশ্বে প্রত্যেকটা নবজাতক শিশুর কিন্তু তারা এই টেস্ট করে বা ফ্যাসিলিটিস আছে। বাট আমাদের দেশে সেই ফ্যাসিলিটিসটা নাই। তো সে কারণে আমরা যেটা করতে হবে যে কিছু ভালনারেবল গ্রুপ অফ বেবি, অর্থাৎ যাদেরকে আমরা এনআইসিইউ তে রেখেছি, বাচ্চা জন্মের পরে তাকে আইসিইউ তে রাখতে হয়েছে, এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে এই পরীক্ষাগুলো করা খুবই জরুরি। আরেকটা হচ্ছে যে আমরা কিছু টেস্ট আমরা ক্লিনিক্যালি করতে পারি, সেটা আমরা ইএনটি সার্জনরা করি অথবা
জন্মের পরপর কিন্তু আমাদের গাইনোকোলজিস্ট বা অবস্টেট্রিশিয়ান যারা মানে সেই ডাক্তার সাহেবরা বা ডাক্তার আমাদের ম্যাডামরা কিন্তু কিছু টেস্ট করে ওনার একটা সম্যক ধারণা দিতে পারেন যে এই বাচ্চাটা সম্ভবত কানে কম শুনছে। সেই ক্ষেত্রে এই ভালনারেবল গ্রুপকেও কিন্তু আমরা আমাদের এই পরীক্ষার আওতায় আনতে হবে। তো এখানে আসলে যেটা বলা যায় সেটা হচ্ছে যে উন্নত বিশ্বে কিন্তু একটা মানে অর্থাৎ ইউনিভার্সাল হিয়ারিং স্ক্রিনিং বলে একটা প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামের আওতায় ওনারা এটা করেন। আমাদের দেশে এটার প্রচলন নাই। আমি সরকারকে অনুরোধ করব যে আমাদের এই প্রাইমারি হেলথ কেয়ারে এই কানের পরীক্ষাটাকে যদি আমরা গুরুত্ব সহকারে এখানে ইনক্লুড করি, তাহলে মনে হয় আমাদের যে পরবর্তী যে সমস্যাটা, যে বাচ্চা কানে কম শুনলে সে সমাজের বোঝা হয়ে যাচ্ছে, পরিবারের বোঝা হয়ে যাচ্ছে, এটা থেকে কিন্তু আমরা একটা মুক্তি পেতে পারি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, অভিভাবকরা তাহলে কোন কোন বিষয়গুলো খেয়াল করবেন এই বাচ্চাদের কানে কম শোনার ক্ষেত্রে? Please repeat the question again. স্যার, অভিভাবকদের কথা বলছিলাম যে যদি বাচ্চারা কানে কম শুনে মানে তারা মেইনলি কোন বিষয়গুলো তারা খেয়াল করবেন এবং তারা কি করবেন, তাদের করণীয় কি হবে খুবই তখন? গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। কারণ হচ্ছে যে সচেতন অভিভাবক কিন্তু মানে আগে থেকে উনিও বুঝতে পারবেন। সুতরাং এখনকার যে যুগ, সেই যুগে আমরা কিন্তু অনেক নলেজ আমরা পেয়ে যাই মানে পারিপার্শ্বিক এবং মিডিয়ার মাধ্যমে। তো যাই হোক, যে অভিভাবকরা যেটা খেয়াল করবেন যে হয়তো একটা ঝনঝনি বা একটা দরজা একটা জুড়ে লাগানো হইলো, বাচ্চাটা যে রুমে আছে তার দিকে একজন খেয়াল করলেন যে সেই শব্দে কেঁপে উঠলো কিনা, অথবা উনি একটা হাততালি দিলেন জুড়ে, অথবা কোনো একটা বাজনা বাজালেন, সেই ক্ষেত্রে দেখা গেল বাচ্চাটা ওইদিকে ফিরে তাকাচ্ছে কিনা। যখন এই অ্যাক্টিভিটিস গুলো তার হচ্ছে না নবজাতকের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু উনি অবশ্যই একজন ইএনটি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। এবং একটা কথা মনে রাখতে হবে যে এই ডায়াগনোসিসটা যে বাচ্চা কানে কম শুনছে, এটা একটা সন্দেহ। এই সন্দেহ থেকে ডাক্তারের কাছে যাওয়া, ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে এটা রোগ হিসাবে ধরা যে সে কানে কম শুনছে, কারণ কি, এই কারণ হিসাবে যদি আমরা যত তাড়াতাড়ি এই ডায়াগনোসিস করতে পারবো, এর কারণ নির্ণয় করতে পারবো এবং এর প্রতিকার এবং প্রতিরোধের ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারবো, ততই কিন্তু বাচ্চা তত তাড়াতাড়ি আমরা উপকৃত হবে বাচ্চাটা এবং আমরা উপকার দিতে পারবো। সুতরাং অভিভাবকদেরকে আমি বলবো যে আপনার নবজাতক শিশুকে আপনারা এই যে চমকে ওঠা, শব্দের দিকে তাকানো, তার নাম ধরে ডাকলে সে আপনার দিকে তাকাচ্ছে কিনা। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি একটু বলা দরকার আমার মনে হয়, যে প্রিয় অভিভাবক বৃন্দ, আপনারা এটা মাথায় রাখবেন যে আমরা কিন্তু বাচ্চাদেরকে বিভিন্ন নামে ডাকি। সুতরাং এই ক্ষেত্রে একটা সমস্যা হয় যে বাচ্চাকে আমরা প্রথম থেকে একটা নামেই ডাকবো, তাহলে ওই নামটা তার, এই ইস্যুটা তার মাথার মধ্যে মানে ঢুকে যাবে। সুতরাং ওই নাম ডাকলে সে তাকাবে। এখন দেখা যাচ্ছে আপনি একবার বাবু বলছেন, একবার খোকা বলছেন, একবার সোনামণি বলছেন, আরেকবার তার নাম ধরে ডাকছেন। সেই নাম ধরে ডাকার ক্ষেত্রে সে যদি ফিরে না তাকায়, তাহলে কিন্তু সে কানে কম শুনে, এটা কিন্তু প্রমাণিত হবে না। কারণ সে হয়তো বাবুতে অভ্যস্ত অথবা সোনামণিতে অভ্যস্ত। এই ক্ষেত্রে কিন্তু প্রিয় অভিভাবক আপনারা কিন্তু এই কাজটা করবেন যে এক নাম দিয়ে তাকে ডাকবেন এবং আপনার নাম শোনার সাথে সাথে সে আপনার দিকে তাকাবে। যদি না তাকায় তাহলে বুঝতে হবে তার শোনার মধ্যে হয়তো বা কোনো সমস্যা আছে। যাই হোক, তো এটা গেল একটা। আর যারা একটু বড়, যেন আমরা অনেক সময় হয়তো এখনই আমাদের সমাজে অনেক বাচ্চা আছে যারা 2 বছর 3 বছর হয়ে গেছে কিন্তু কথা বলে নাই। আমাদের অভিভাবকরা একটু কিতে আছেন, যে আশায় আছেন যে সে একটু বয়স হলে হয়তো কথা বলবে। এইরকম যাদের আছে তাদেরকে ওই যে সে উচ্চ শব্দে মোবাইল বাজায় কিনা বা টিভির সাউন্ড দেখে কিনা, আপনার ডাকের সাথে সে বারবার রিপিটেশনের কথা বলে কিনা। তো সেই জন্য আমরা এইগুলা যখন খেয়াল করবো, এবং সাথে তার রাতে ঘুমানোর ক্ষেত্রে আমাদের ইএনটি রিলেটেড একটা রোগ আছে, সেটা আমরা বলি যে এডিনয়েডস। বাচ্চা যদি এরকম রোগে ভুগে, এডিনয়েডস নামক রোগে ভুগে, তাহলে তখন কিন্তু সে রাত্রে ঘুমোতে গেলে বালিশে লালা পড়বে, অনেক বেশি
নড়াচড়া করবে, এবং অনেক সময় আছে যে তার শ্বাস বন্ধ হয়ে গেলে বা অক্সিজেন কমে গেলে সে রাতে ঘুমের মধ্যে উঠে বসেও যেতে পারে। তো এরকম যখন হবে তখন ওই অ্যাডিনয়েডস এর কারণে অনেকে কম শুনতে পারে। তো এই কারণগুলো আমরা একটু নির্ণয় করব, এবং আপনি অভিভাবক হিসাবে এই সন্দেহটা পোষণ করবেন যে আমার মনে হচ্ছে আমার বাচ্চা কানে কিছুটা কম শুনছে, সে কিছুটা অমনোযোগী। তো সেই ক্ষেত্রে তখন আপনি ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মানে নির্ধারণ করবেন তার আসলে সমস্যাটা কোথায়। এখানে মাথায় রাখতে হবে যে এই একটা শব্দই যদি আমরা মনে করি যে বাচ্চা যদি কম শুনে স্কুল গোয়িং বাচ্চা হয়, তাহলে এই যে কথা বলা শেখা এবং মানে সামাজিক নিয়ম কানুন সবকিছু কিন্তু আমরা এই বয়সেই শিখি, ভাষাও শিখি, আচরণও শিখি। সুতরাং এই টোটাল দুইটা জায়গায় কিন্তু তার সমস্যা হবে, সে কমিউনিকেট করতে পারবে না, সে স্কুলে অমনোযোগী হয়ে যাবে, এবং দেখা যাচ্ছে যে এটা ডাল মানে এরকম একটা লুকিং হয়ে যায়। অর্থাৎ আমরা যদি এটাকে আরো সুন্দর শব্দ ব্যবহার করতে চাই তাহলে ইন্টেলেকচুয়ালিটি প্রবলেম হয়ে যাবে, বাচ্চার একটু হাবাগোবা টাইপ হয়ে যাবে। একটু যারা 3 থেকে 6 বছরের মধ্যে আছে এরকম বাচ্চার ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাডিনয়েডস এর যে বিষয়টা সেটা মাথায় রাখবো। এবং আমার মনে হয় যে আমরা মানে এই স্ক্রিনিং প্রোগ্রাম গুলো যদি চালু করি, যে আমাদের স্কুল গোয়িং বেবি বা স্কুলে যারা পড়াশোনা করছে প্রাইমারিতে, তার ভর্তির সময় আমরা কানের পরীক্ষাটা আমরা একটু ম্যান্ডেটরি করে দেই, যে কানের সে পরীক্ষা করে নিয়ে আসবে একজন, যে কোনো ভাবে হোক একটা নির্ধারিত কোন একটা স্থানে ডাক্তার অথবা ওনাদের যে প্রত্যেক স্কুলের মানে ডাক্তার থাকেন ওনাদের কাছ থেকে এটা পরীক্ষা করে নিয়ে আসতে পারেন। এটার জন্য ইএনটি বিশেষজ্ঞ হওয়া লাগবে না। এই মানে সন্দেহ বা এটাকে মোটামুটি একটা কের জন্য আমার এমবিবিএস ডাক্তারই যথেষ্ট, উনিও এটা বলতে পারবেন যে সে তার কানে কম শোনাটা প্রাইমারিলি উনি কিন্তু জাজ করতে পারবেন। তো এইটা করে যদি ভার্নারেবল হয় যে আমার মনে হচ্ছে যে সে কানে কম শুনছে, তখন আমরা স্পেশাল সেন্টারে পাঠিয়ে তাকে আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা কনফার্ম করব যে তার কানের কম শোনাটা এবং এটার কারণ এবং প্রতিকার কি হতে পারে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের অভিভাবকদের জন্য যে আপনারা সচেতন হবেন, আপনার বাচ্চাকে আপনি ফলো করবেন, আপনি আপনার মন থেকে তার রোগের সন্দেহটা বা আপনার ধারণাটা আপনি নিবেন, এবং এটা পরবর্তীতে আপনি ধারা মানে পর্যায়ক্রমে আপনি এটা একদম কারণ সহ নির্ণয় করে প্রতিকারের ব্যবস্থাতে যাবেন। এখানে আসার কথা আমরা যেটা বলতে চাই সেটা হলো যে একটা বাচ্চা যদি কানে কম শুনে, এখানেই কিন্তু তার জীবন থেমে থাকবে না। যদি আপনি প্রয়োজনীয় ব্যবস্থাটা গ্রহণ করেন, প্রয়োজনীয় চিকিৎসাটা যথাসময়ে গ্রহণ করেন, তাইলে আপনার বাচ্চাও কিন্তু স্বাভাবিক মানুষের মতো এই আমাদের যে শ্রবণের যে চিকিৎসা পদ্ধতি আছে, আধুনিক বিভিন্ন পদ্ধতি যেটা তার জন্য কার্যকর হবে সেটা গ্রহণ করে সে কিন্তু ভালো মানে একদম নর্মাল বা নিয়ার নর্মাল লাইফ লিড করতে পারবে। সুতরাং কারো বাচ্চা কানে কম শুনলে অবশ্যই আশাহত হবেন না, আপনারা মানে ডাক্তারের শরণাপন্ন হবেন। আমি ডক্টর নুরুল হুদা নাইম, এঞ্জেল ইএনটি সেন্টার সিলেটে আছি। যদি এরকম কারো হয় যে আপনার বাচ্চা কম শুনছে আপনি মনে করছেন কিন্তু টাকার অভাবে পরীক্ষা করাতে পারবেন না, ডাক্তারের কাছে যেতে পারবেন না, আমার দরজা আপনাদের জন্য খোলা আছে। আপনারা এঞ্জেল ইএনটি সেন্টার সিলেট কাজের সাথে আপনারা অবশ্যই আসবেন, আমার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডক্টর নাইম স্যার। দর্শক, স্যার কিন্তু বললেন যে স্যারের হসপিটালে বিনা চিকিৎসার ব্যবস্থা রয়েছে। দর্শক, এরকম যদি কারো কোনো বিনা চিকিৎসা সমস্যা না, বিনা টাকায় সরি বিনা চিকিৎসা না, বিনা টাকায় চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রয়েছে। দর্শক, কারো যদি এরকম সমস্যা হয় অবশ্যই আশা করবো স্যারের সাথে যোগাযোগ করবেন। দর্শক, এই মুহূর্তে আমরা একটা ছোট বিরতিতে যাচ্ছি, আমরা ফিরে আসবো। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। এনজেএল ইএনটি সেন্টার আন্তর্জাতিক মানসম্পন্ন একটি হাসপাতাল। সিলেটের কাজলশাহ এলাকায় এটি প্রতিষ্ঠিত। চিকিৎসা সেবাকে ব্রত হিসেবে নিয়ে 2014 সালে এনজেএল প্রতিষ্ঠা করেন দেশ বরেণ্য ইএনটি চিকিৎসক, সিলেটের কৃতি সন্তান ডাক্তার নুরুল হুদা নাইম। নাক কান গলা রোগের সুচিকিৎসায় এনজেএল এক উজ্জ্বল দৃষ্টান্ত। টোটাল ইএনটি কেয়ার, লেটেস্ট টেকনোলজি লেজার ও কবলেশনের মাধ্যমে এনজেএল এ
ইএনটি সম্পর্কিত সব ধরনের সার্জারি সহ উন্নত মানের চিকিৎসা সেবা দেয়া হয়। এনজেএল এ রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক সহ রোগীর নিবিড় পরিচর্যার জন্য নিবেদিত প্রাণ দক্ষ সেবিকা টিম। এনজেএল টোটাল ইএনটি কেয়ার, 15 কাজল শাহ ওসমানী মেডিকেল রোড, সিলেট। দর্শক, আমরা বিরতির পরে ফিরে আসলাম। আশা করি আমাদের সঙ্গেই ছিলেন। আমরা কথা বলছিলাম কানে কম শোনা এই বিষয়টি নিয়ে। ডক্টর নুরুল হুদা নাইম স্যার আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন। স্যার, এই মুহূর্তে আপনার কাছ থেকে আমি একটু জানতে চাবো যে পরীক্ষা নিরীক্ষার বিষয়গুলো নিয়ে। আপনি কয়েকটি পরীক্ষা নিরীক্ষার কথা বলেছেন। তো কি কি পরীক্ষা রয়েছে এবং এই পরীক্ষাগুলো করতে মানে কতটুকু কষ্টকর কিংবা পেইনফুল আছে কিনা অনেক দর্শকই জানতে চান। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এইটা যে আমি ধারণা করলাম কানে কম শুনে, হয়তো বাচ্চা হতে পারে, নবজাতক হতে পারে, অথবা আমার মানে বড় কেউ, মানে অর্থাৎ অ্যাডাল্ট লোক হতে পারেন বা বয়োবৃদ্ধ কেউ হতে পারেন। কারণ বিশেষ করে এই বয়োবৃদ্ধ কালে কিন্তু আমাদের কানে কম শোনার একটা মানে প্রবণতা বা বয়স বাড়ার সাথে এটার একটা যোগসাজশ আছে, যে কারণে আমরা অনেকে কম শুনি। তাহলে আমরা কি কি পরীক্ষা করলে আমরা এটা বুঝতে পারবো যে উনি কম শুনেন? আমাদের যেটা ক্লিনিক্যাল টেস্ট আছে, যেটা একটা টিউনিং ফর্ক দিয়ে আমার ইএনটি সার্জনরা কিন্তু ওনাদের চেম্বারে আমরা এটা করে ফেলি এবং এটা করে দেখতে পারি যে উনি কানে কোন ধরনের কম শোনা শুনছেন এবং এটাকে কতটুকু কম শুনছেন মানে কোয়ান্টিটিফাই করার জন্য তখন আমরা একটা ল্যাব টেস্ট করি। তাহলে প্রথমে আমরা টিউনিং ফর্ক টেস্ট দিয়ে আমরা প্রধানত দুইটা টেস্ট আছে, সেটা হচ্ছে যে রিনি টেস্ট এবং ওয়েভার টেস্ট, আরেকটা হচ্ছে বিং টেস্ট। তো যাই হোক, এগুলো আমরা করে প্রথমে ধারণা করলাম যে উনি কানে কম শুনেন। কতটুকু কম শুনেন সেটা বোঝার জন্য আমরা করব পিওর টোন অডিওমেট্রি, সেটা আপনাকে একটা মেশিনের মাধ্যমে ওখানে করা হয়। তারপরে আছে যে নবজাতক শিশু কম শুনতেছে কিনা সেটার জন্য, অর্থাৎ আমরা যদি এই পরীক্ষাগুলোকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সাবজেক্টিভ টেস্ট আর একটা হচ্ছে অবজেক্টিভ টেস্ট। অর্থাৎ সাবজেক্টিভ টেস্টটা হচ্ছে যেমন পিওর টোন অডিওমেট্রি, আমি কানের মধ্যে মানে ইয়ারফোন লাগিয়ে একটা সাউন্ড দিলাম, সেই সাউন্ডটা রুগী শুনছে কিনা তার কিন্তু একটা ফিডব্যাক লাগবে, তাহলে এটা কিন্তু সাবজেক্টিভ। এই সাবজেক্টিভ টেস্ট অনেক সময় একুরেট নাও হইতে পারে, কারণ কি একজন শুনেও সে রেসপন্স করলো না, তাইলে বোঝা যাবে না যে সে কানে কম। আর কিছু টেস্ট আছে অবজেক্টিভ টেস্ট, অর্থাৎ এখানে পার্সনের কোনো কি লাগে রেসপন্স লাগবে না, এটা মেশিন নিজের থেকেই তার কানের ভিতর থেকে মানে সেই ইনফরমেশন গুলা সংগ্রহ করে ফেলবে। তাহলে এই বাচ্চাদের ক্ষেত্রে আমরা এই অবজেক্টিভ টেস্টটা করি, সেটা হচ্ছে OAE, অটো অ্যাকোয়াস্টিক ইমিশন। ব্যাপারটা যদি আমরা একটু সহজ বাংলায় বলতে চাই, তাহলে কানের ভিতরে যখন আমাদের শব্দটা প্রসেসিং হয়, ককলিয়াতে এক ধরনের মাইক্রোফোনিক্স মানে ছোট্ট ছোট্ট কিছু শব্দ তৈরি হয়, এই শব্দগুলা কিন্তু কানের দিকে বাইরে চলে আসে, ওইগুলাকে আমরা একটা ডিভাইস আছে সেটা দিয়ে আমরা ওটা রিসিভ করি এবং মেশিন আমাদেরকে বলে দেয় যে তার এই শব্দগুলা কেমন, অর্থাৎ তার প্রক্রিয়াটা কাজ করছে কিনা এটা বোঝা যায়। কারণ যদি ককলিয়া কাজ করে তাহলে ওই মাইক্রোফোনিক্সটা আমরা পাওয়া যাবে। তাহলে বাচ্চাদেরকে প্রথমে আমরা এই টেস্ট করব, যদি এই টেস্টটাতে দেখা যায় যে না তার এটা কার্যকর না, তখন আমরা আরো দুইটা টেস্ট করাই, সেটা হচ্ছে যে ABR এবং ASR, অর্থাৎ ব্রেইন থেকে আমরা তখন কালেকশন করি তার ইনফরমেশন গুলা যে সেখানে শুনতেছে কিনা। সহজভাবে যদি আমরা বলি, এই টেস্ট গুলা করে আমরা নির্ধারণ করি যে বাচ্চা কানে শুনছে কি শুনছে না, কি পরিমাণে শুনছে, তাকে কি চিকিৎসা দিলে ভালো হবে। তো এইগুলো আমাদের, যে আমরা যদি প্রথম থেকে আমরা বলি যে পিওর টোন অডিওমেট্রি আমরা করতে পারি, OAE করতে পারি, তারপরে ABR করতে পারি, ASSR করতে পারি, ইম্পিডেন্স SRT করতে পারি, এবং লাস্ট অফ অল আরেকটা করতে হয় যে স্পিচ অডিওমেট্রি, সেটাও মানে এডাল্টের ক্ষেত্রে যদি ওনার আগে কথা বলতে পারতেন, এখন কোনো কারণে অ্যাক্সিডেন্ট হোক, রোগ হোক, অথবা কোনো ভাইরাল ডিজিজের কারণে ওনার, অথবা কোনো
ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কানের কম শোনা হয়ে গিয়েছে, সেইখানে হয়তো আমরা কোনো মানে চিকিৎসা করতে পারি কিনা, কোনো ডিভাইস ওনার কার্যকর হবে কিনা সেটা দেখার জন্য তখন আমরা কিন্তু স্পিচ অডিওমেট্রিও করতে পারি। এবং এই পরীক্ষাগুলা কোনোভাবেই কষ্টকর না এবং এগুলাতে কোনো কষ্ট হয় না। এগুলা মানে আমাদের যে মেশিন আছে সেই মেশিন দিয়ে আমরা করতে পারি। সুতরাং ভয়ের কোনো কারণ নাই যে এই পরীক্ষায় গেলে আমাকে কোনো ক্ষতি হবে কিনা বা কোনো কষ্টদায়ক হবে কিনা। এটা কোনোভাবেই কষ্টদায়ক নয়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডক্টর নাইম স্যার। স্যার ইদানিং আমরা ডিজিটাল হিয়ারিং এইড শুনে থাকি। তো স্যার দর্শকদের সুবিধার জন্য যদি আপনি বিষয়টি একটু বুঝিয়ে বলতেন। ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক। আমরা কিন্তু মোটামুটি সবাই এটা জানি যে কানে কম শুনলে আমরা চোখে মানে কম দেখলে সামনে পিছনে বা দূরে কাছে দেখার সমস্যার জন্য আমরা কিন্তু আইএ গ্লাস ব্যবহার করি, আই গ্লাস। আবার অনেক ক্ষেত্রে আছে এখন অনেকে এই গ্লাসটা ইউজ করতে না চাইলে, যদিও অনেক সময় এটা ফ্যাশন হিসাবে চলে যায়, ভালো অনেকেই এটাকে গ্রহণ করেন, এটাও কিন্তু না চাইলে ভিতরে লেন্সের মতো করে এটাও ব্যবহার করার একটা অপশন আছে। তো কানের ক্ষেত্রে কিন্তু এরকম, যখন কেউ কম শুনবেন, বিশেষ করে আমরা বলছি বয়স্ক অথবা বাচ্চাদের, তাদের এরকম হবে, কানে হিয়ারিং এইড অর্থাৎ কানে শোনার একটা যন্ত্র, আমরা যদি সহজ ভাষায় বলি কানে শোনার একটা যন্ত্র, হিয়ারিং এইড ব্যবহার করার একটা অপশন আছে। তো এই হিয়ারিং এইডের আবার প্রকারভেদ আছে। হিয়ারিং এইড যদি আমরা সহজ ভাষায় বলি সেটা কি করে, অর্থাৎ কানে কেউ কম শুনছেন, এই কম শোনাটাকে হিয়ারিং এইড আমাদেরকে শোনার সহযোগিতা করছে। তো এখানে এটা বুঝতে গেলে আমাদের একটা জিনিস একটু বুঝতে হবে যে আমরা শোনাটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, তাহলে একজন মানে অর্থাৎ এটা বলে কন্ডাকটিভ হিয়ারিং, মানে অ্যাপারেটাস, যে সাউন্ডটা বাইরে থেকে শোনার এই শব্দগুলোকে রিসিভ করে সে একটা জায়গায় নিয়ে পৌঁছায় দেয়, ইনার ইয়ারে অর্থাৎ নদীর কিনারায় নিয়ে পৌঁছায় দেয়। এখন ওইখান থেকে আবার আরেক পার্ট আছে, সে শব্দটাকে প্রসেস করে, অর্থাৎ কোক্লিয়াটা এই মেকানিক্যাল সাউন্ডটাকে সে ইলেকট্রিক্যাল ইম্পালসে পরিণত করে। এটা হলো কোক্লিয়ারের কাজ। এটা করে সে নার্ভের মাধ্যমে ব্রেইনে পাঠায়। তাইলে এখন যদি কারো এমন হয় যে ওই যে শব্দটাকে সংগ্রহ করে নদীর ধার পর্যন্ত নেওয়ার যে অ্যাপারেটাস বা বাহন, এগুলাতে সমস্যা হয়, তাহলে তখন আমরা কি করতে পারি, তখন আমরা এই হিয়ারিং এইডটা দিয়ে কাজে লাগাইতে পারি। অর্থাৎ কেউ কম শুনলে এই সাউন্ডটাকে অনেক গুণ বাড়িয়ে দিয়ে আমরা কানে অন্তঃকরণের মধ্যে পৌঁছে সেটা শোনার ব্যবস্থা হইতে পারে, সেটা হচ্ছে হিয়ারিং এইড। তো এই হিয়ারিং এইডের মধ্যে দুইটা ধরন আছে, একটা হচ্ছে অ্যানালগ আর একটা হচ্ছে ওই ডিজিটাল যেটা বলা হয়েছে। অ্যানালগটার যে কাজটা করে সেটা হলো ওই শুধু বাড়িয়ে দেওয়াটা করে, জাস্ট মাইক্রোফোনের মতো। যেমন আমি এখন এই কথাগুলো বলছি, আমার এই রুমের মানুষজন শুনছেন, যারা আছেন আপনারা শুনছেন মানে এই মিডিয়ার মাধ্যমে, কিন্তু আমার আশেপাশে চারিধারে যারা আছেন, আমি যদি একটা মাইক লাগিয়ে এই কথাগুলা বলি তাহলে বাকিরা সবাই শুনবেন। আমার কথাটা কিন্তু একই কথা, মাইক্রোফোন এটাকে অনেক গুণ বাড়িয়ে দিয়ে আমার আশেপাশের মানুষের কাছে পৌঁছায় দিবে। এইটা হচ্ছে হিয়ারিং এইড, এটা হচ্ছে অ্যানালগ হিয়ারিং এইড। এখানে কি হয়, এখানে আমার কথা যেমন যাচ্ছে, বাইরে আরো অন্যান্য সাউন্ড থাকলে সেটাও কিন্তু একই সাথে বাড়িয়ে দিয়ে সে শোনাবে। যে কারণে এই অ্যানালগ হিয়ারিং এইডে একটু সমস্যা হয়, যে তখন মানে শব্দটা শুধু আমরা ভলিউম আপ ডাউন করে আমরা কমাতে বা বাড়াতে পারি। কিন্তু ডিজিটাল হিয়ারিং এইড নাওয়াডেজ এটা খুবই কার্যকর এবং এটা বিভিন্ন ফরম্যাটে আছে। আমরা হয়তো কানের পিছনে ব্যবহার করতে পারি, কানে ব্যবহার করতে পারি, একদম কানের ছিদ্রের মধ্যে দিয়েও ব্যবহার করতে পারি। অর্থাৎ এটা আমরা মডিউলটা রোগীর মতো করে উনি যেভাবে চান ওইভাবে করে আমরা বানিয়ে এটার মধ্যে দিয়ে দেওয়া যায়। এবং কিছু আছে যেমন সিআইসি যেগুলা, যে একদম কানের ভিতরে থাকবে, মানে ক্যানেলের মধ্যে কেউ দেখবেন না, উনি প্রয়োজন অনুসারে খুলবেন, আবার প্রয়োজন অনুসারে
লাগাবেন। এই ডিজিটাল হিয়ারিং এইডের ফ্যাসিলিটিস গুলো হচ্ছে যে আমরা এইটাকে ওই যে আমরা নয়েজ ক্যান্সেল করতে পারি, অটোমেটিক্যালি তার মধ্যে এটা দেওয়া থাকে। সে বাজারে গেলে ওই বাজারের বাকি সাউন্ড গুলো বাদ দিয়ে সে আপনাকে প্রয়োজনীয় গুলা আমাদের মানে কান যেভাবে করে সেগুলা করবে, এবং আমরা প্রোগ্রাম করে এটা মোবাইলেও দিয়ে দিতে পারি, এআই এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। সুতরাং এই ডিজিটাল হিয়ারিং এইড গুলা কিন্তু খুবই ভালো, এবং এগুলা অনেক স্মার্ট ইউজারদের জন্য কিন্তু ডিজিটাল হিয়ারিং এইড একটা আশীর্বাদ। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর নাইম স্যার। স্যার আরেকটা কথা আমরা শুনে থাকি যে ককলিয়ার ইমপ্ল্যান্ট, এইটি সম্পর্কে যদি স্যার একটু ধারণা দিতেন আমাদেরকে। জি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মানে অংশ আমাদের বাংলাদেশের জন্য নাওয়াডেজ, এবং ককলিয়ার ইমপ্লান্ট ইতিমধ্যে আমাদের বাংলাদেশে আমি বলবো এটা বিপ্লব ঘটায় ফেলছে। অর্থাৎ আমাদের 5-6টা সেন্টারে এই ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি হচ্ছে। আমরা বিশেষ করে সরকারের যে নির্দেশনা সেই অনুপাতে জন্মবধির শিশুদেরকে প্রায়োরিটি দিচ্ছি, বাট এই ককলিয়ার ইমপ্লান্টটা কিন্তু জন্মবধির শিশু ছাড়াও এডাল্ট যে কেউ কিন্তু সেটা গ্রহণ করতে পারেন, এবং সেটা খুবই কার্যকর একটা পদ্ধতি। আমি যদি ককলিয়ার ইমপ্লান্ট সম্পর্কে বলতে চাই, সেটা হলো যে আমরা যেটা বলছি যে কন্ডাক্টিভ পার্টটা কি করছে, বাহির থেকে শব্দটাকে গ্রহণ করে সে কিন্তু ইনার ইয়ারে একটা নদী আছে, নদীর মধ্যে নিয়ে ফেলতেছে। আমরা যদি সাউন্ড জার্নি অফ দ্য সাউন্ড আজকে দাও নাই, হ্যাঁ ওটা আমরা গতদিন দেখেছিলাম বিভিন্ন প্রোগ্রাম, অর্থাৎ ওখানে একটা ফ্লুইড থাকে ভিতর কানের মধ্যে, ওই ফ্লুইডের শব্দের যে মানে ভিতরের কানে মধ্যকর্ণের হাড় গুলা যে নড়াচড়া করে, এর মধ্যে একটা ওয়েভ তৈরি হয়, পানির মধ্যে একটা ঢেউ তৈরি হয়, এবং এই ঢেউটা অন্তঃকর্ণের মধ্যে যে কানে শোনার মানে মেইন অ্যাপারেটাস অর্থাৎ ককলিয়া, এই ককলিয়াতে গিয়া সে তখন আন্দোলিত করে হেয়ার সেল গুলাকে। তাইলে এই ককলিয়াটা হচ্ছে এরকম বিষয় যে আমরা বাইরের শব্দটাকে, সে মেকানিক্যাল সাউন্ডটাকে কানের ককলিয়া সেটাকে ইলেকট্রিক্যাল সাউন্ডে নিয়ে আমাদেরকে পৌঁছায়, এবং এই আমাদের ব্রেন ইলেকট্রিক্যাল ইম্পালসটাকে গ্রহণ করে। এই বাইরের শব্দের যে ভাইব্রেশন, এটা কিন্তু আমার ব্রেন পাবে না। এটাকে আমরা যদি আরো একটু ওই যেভাবে বলতে পারি লেমেনের ভাষায়, যে আমরা যখন খাবার গ্রহণ করছি মুখে দেওয়ার পরে ওই খাবারটাকে আমরা কিন্তু চিবিয়ে আমাদের মানে ভিতরে দেওয়ার মতো করে কিন্তু একদম মানে পানির মতো করে কিন্তু অনেক সময় দেওয়া হয়, অথবা একটা বোলাস আকারে দেওয়া হয়। সুতরাং এটা একদম হুবহু র ম্যাটেরিয়াল হিসাবে কিন্তু আমরা খাবার খেতে পারছি না। অর্থাৎ এই খাবারটা রান্নাঘরে গিয়ে প্রসেস হয়ে আসতেছে, তারপরে আমরা মানে গ্রহণ করছি ঠিক এরকম ভাবে। তো বিজ্ঞানীরা যে কাজটা করেছেন যে কারো ককলিয়া যদি অকার্যকর থাকে, অর্থাৎ আমার মেকানিক্যাল সাউন্ড গুলোকে ককলিয়া ইলেকট্রিক্যাল ইম্পালসে পরিণত করতে না পারে, যদি সে অকার্যকর থাকে, তখন ওই ব্যক্তিকে শোনানোর জন্য বিকল্প হিসাবে একটা মেশিন আমরা কানের পিছনে এখানে একদম চামড়ার নিচে অপারেশন করে ফিট করে দেই। তাতে এই মেশিনটা কি করে, এই সাউন্ডটাকে ইলেকট্রিক্যাল ইম্পালসে করে দেয়। তো এখানে তার দুইটা পোর্শন থাকে, একটা বাইরে একটা ভিতরে ককলিয়ার ইমপ্লান্টে। তো আমরা প্রথমে অপারেশন করে কানের পিছনে একটা মানে ডিভাইস দিয়ে দেই, এবং যেটা একদম কানের ছিদ্র দিয়ে, ভিতরের কানের ছিদ্র দিয়ে আমরা ককলিয়া পর্যন্ত একটা ইলেকট্রোড ওখানে চলে যায়। আমরা জানি ককলিয়াতে 2.5 প্যাচ অর্থাৎ টার্ন মানে 2.5 টার্ন থাকে। ওই টার্নের মধ্যে ওটা ইলেকট্রোডটা এভাবে গিয়ে কয়েলিং হয়ে এরকম 2.5 টার্ন হয়ে যায়। তো এরকম যখন আমরা মানে করে দিচ্ছি, তখন ককলিয়া যেহেতু তার কাজ করছে না, অর্থাৎ রান্নাঘর এখানে অকার্যকর, তাইলে আমার খাবার খাইতে হবে কিভাবে? আমরা হোটেল থেকে রান্না করা খাবার নিয়ে এসে খাবো। ঠিক এই কাজটা এখানে করছি আমরা, অর্থাৎ ককলিয়া এটাকে কনভার্ট করতে পারছে না ইলেকট্রিক্যাল ইম্পালসে। আমরা তখন মেশিনের মাধ্যমে ইলেকট্রিক্যাল ইম্পালসে কনভার্ট করে ইলেকট্রোড এরে দিয়ে আমরা নার্ভটাকে স্টিমুলেশন দিচ্ছি। সুতরাং
মানে এই রোগীটা শুনতে পাচ্ছে, মানে এই ককলিয়ার ইমপ্লান্ট যারা ব্যবহার করছেন ওনারা শুনতে পাচ্ছেন। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যে কথাটা বলতে হবে আমাদের, তারা আসলে শব্দটার সাথে পরিচিত না। সুতরাং প্রথমে যে আমরা যে সাউন্ডটা শুনি সেটাকে বলি আমরা অ্যাকোয়াস্টিক সাউন্ড, নর্মাল সাউন্ড যেটা অ্যাকোয়াস্টিক সাউন্ড। আর এই বাচ্চাদেরকে আমরা ককলিয়ার ইমপ্লান্টের মাধ্যমে যে সাউন্ডটা দিচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রিক সাউন্ড। তো প্রথমে বাচ্চারা কিন্তু একটা সাউন্ড পাবে, পরবর্তীতে এটাকে তার একদম স্পিচ পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে হবে। এখানে আমাদের কিছু থেরাপি দিতে হয়, অডিও ভার্বাল থেরাপি। তাহলে এই ককলিয়ার ইমপ্লান্টটা হচ্ছে এরকম যে বাংলাদেশে এখন চালু আছে, জন্মবধির শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ যে কাউকে সেটা করা যাবে। তো জন্মবধির শিশু 5 বছরের নিচে হলে ভালো, মানে রেজাল্টটা খুবই ভালো পাওয়া যায়। আর 5 বছরের উপরে সাধারণত আমরা করতে চাই না, 7-8 বছর পর্যন্ত হাইয়েস্ট করা যাইতে পারে। আর এরপরে অ্যাডাল্ট যারা কারো করতে গেলে একটা নিয়ম হচ্ছে যে ওনাকে আগে উনি কথা বলতে পারতেন, এখন কোনো কারণে ওনার কথাটা কানে শোনাটা বন্ধ হয়ে গেছে, নাই হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আমরা করব, সেটাকে আমরা বলি পোস্ট লিঙ্গুয়াল। যে বাচ্চা যারা মানে জন্মবধি তাদেরকে বলবো প্রিলিঙ্গুয়াল, আর যারা কথা বলতে পারতেন এখন কোনো কারণে শুনছেন না তাকে বলবো আমরা পোস্ট লিঙ্গুয়াল। এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে মানে বয়োবৃদ্ধ এবং বাচ্চাদের ক্ষেত্রে আমরা কিন্তু ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি করে দিব। এবং এটার বাইরের অংশ ভিতরের অংশ আছে। ভিতরের অংশটা রোগীর জন্য আমরা যেটা বলতে চাই, ভিতরের অংশটা কিন্তু জীবনেও নষ্ট হবে না, এটা পরিবর্তন করা লাগবে না, এটা আপনার শরীরের একটা পার্ট হয়ে যাবে। এটা নিয়ে আপনি সাঁতার কাটতে পারবেন, সবকিছু করতে পারবেন। শুধু বাইরের অংশটাকে আপনার রিমুভ করতে পারবেন, আবার লাগাবেন। এবং ওইখানে কিছু ব্যাটারি ব্যাপার স্যাপার আছে যেগুলো হয়তো কিছু সময়ে সময়ে আপনাকে পরিবর্তন করে নেওয়া লাগতে পারে। সুতরাং এই ককলিয়ার ইমপ্লান্ট আমাদের জন্য একটা আশীর্বাদ। এবং আমাদের বাংলাদেশে এটা শুরু হয়েছে। আমরা সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজে ইতিমধ্যে আমরা প্রায় 150 জনের এই ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি আমরা করেছি। এবং বাচ্চারা এবং যাদের বড়দের করেছি তারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, বাচ্চারা স্কুলে যাচ্ছে, তারা এখন মোটামুটি নিয়ার নর্মাল লাইফ অনেকেই লিড করছে। সুতরাং আমার আশেপাশে টোটাল বাংলাদেশে যে বা যারা আমার এই কথাগুলো শুনছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনার আশেপাশে কোনো বাচ্চা যদি 5 বছরের নিচে কথা বলতে না পারে, তার কানের পরীক্ষা আমরা আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমরা বিনা পয়সায় কানের আমাদের উসমানীতে করে দিব। এমনকি আমার এনজেলে যদি পাঠান, এনজেলও কিন্তু আমার এই পরীক্ষা করার সুবিধা আছে। আমরা প্রয়োজনে গরিব মানুষ যারা আছেন তাদেরকে ফ্রি করে দিব, যে এই পরীক্ষা করে আমরা তার কানে যদি ককলিয়ার ইমপ্লান্ট দেওয়ার মতো হয়, অর্থাৎ আমরা বলি এটাকে ককলিয়ার ইমপ্লান্ট ক্যান্ডিডেসি জন্য আমাদের আরো কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, আমরা ওগুলো করবো। এই অডিওলজিক্যাল পরীক্ষাটা হচ্ছে এটা, যদি করে দেখা যায় যে তার ককলিয়ার ইমপ্লান্ট লাগবে, তাহলে আমরা উসমানী মেডিকেল কলেজে আমরা সরকারি ভাবে আমরা কোনো টাকা পয়সা ছাড়া এই অপারেশন করা হয়, যেটা সাধারণত বাইরে করতে গেলে মোটামুটি 7 থেকে 30-40 লাখ পর্যন্ত ডিভাইস বেঁধে এরকম কিন্তু টাকা খরচ হয়ে যায়। তো যাই হোক, আমরা এই সুবিধাটা দিচ্ছি। এবং ককলিয়ার ইমপ্লান্ট সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ আমরা 2020-21 সালে, অর্থাৎ করোনা যখন তুঙ্গে ছিল, ঠিক ওই সময়টাতে আমরা এটা বরাদ্দ পাই এবং আমরা অনেক কাঠখড় পুড়িয়ে আমরা এটাকে এই পর্যন্ত এস্টাবলিশ করেছি আপনাদের দোয়ায়। আমরা আশা করি যে আমরা একটা পথ তৈরি করতে পেরেছি। এই পথে যতজন বাচ্চা হোক আর বয়োবৃদ্ধ হোক, যারা হাঁটবেন, যারা এই পথে এসে কিছুটা উপকৃত হবেন, সেই থেকে যদি আমাদের কিছুটা পুণ্য হয়, সেটার ভাগ আমরা মানে অনন্তকাল ধরে পাইতে থাকবো। তো এই আশা নিয়ে আসলে আমরা এগুলা করি। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি আরেকটু আপডেট তথ্য দিতে চাই। সেটা হচ্ছে যে আমরা ডিজিটাল হিয়ারিং এইড ব্যবহার করতে পারেন আপনি খুব সহজে। যাদের হিয়ারিং এইড ব্যবহার নিয়ে একটু ভয় আছে, একটু সংকোচ আছে, তারা ডিজিটাল হিয়ারিং এইড একদম কানের ভিতরে থাকবে, আপনি কেউ বুঝবে না, সুতরাং আপনি এটা স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। এটা একটা ব্যবহার করার পদ্ধতি। আরেকটা হচ্ছে যাদের হিয়ারিং এইড ফেইল্ড হয়ে যাবে, অর্থাৎ আপনি হিয়ারিং এইডে কোনোভাবে শুনছেন না, সেই ক্ষেত্রে আপনি
সেই ক্ষেত্রে আপনি ককলিয়ার ইমপ্লান্ট যদি ক্যান্ডিডেট হন, ককলিয়ার ইমপ্লান্ট করিয়ে আপনি শুনতে পারেন। আরেকটা হচ্ছে যে বোন অ্যাঙ্কর, যারা বাইরে দেখা যাবে এরকম কিছু ইউজ করতে চান না, তারা কিন্তু বোন অ্যাঙ্কর, এটাও কিন্তু হাড্ডির মধ্যে আমরা একদম খাঁজ কেটে ওই ডিভাইসটা বসায় দেই, সেই ক্ষেত্রেও কিন্তু উনি শোনার ব্যবস্থা আছে। এবং এটাও কিন্তু ডিজিটাল, অর্থাৎ আপনি এটা একদম মানে বোন অ্যাঙ্কর হিয়ারিং এইডটাকেও আপনি কিন্তু ডিজিটাল হিয়ারিং এইডের মতো করে ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে যে রিমোট কন্ট্রোল এবং স্মার্টফোন দিয়ে কিন্তু এখন শোনার ব্যবস্থা আছে নতুন নতুন আপডেটের মধ্যে, যেগুলো আসতেছে। যে কিছু কিছু রোগী আছেন আমাদের কাছে আসেন যাদের কানে এক্সট্রা একটা সাউন্ড ববো, যেটাকে আমরা বলি টিনিটাস, এটা নিয়ে আসেন। ওনাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় আছে যে হিয়ারিং এইড ব্যবহার করলে উনি কিন্তু এটা থেকে মুক্তি পেতে পারেন, কারণ টিনিটাস মাস্কার এবং একই সাথে কম্বাইন, অর্থাৎ হিয়ারিং এইড প্লাস টিনিটাস মাস্কার দুইটাই কিন্তু একসাথে দেওয়া এরকম যন্ত্র আছে। সুতরাং এটা ইউজ করলে কিন্তু আপনার কানে ভব শস্য শব্দ থেকে আপনি বাঁচতে পারেন। এবং সবচেয়ে আশার কথা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য আমি আজকের জন্য যেটা বলবো, সেটা হচ্ছে যে আমরা জিন থেরাপি, অর্থাৎ জেনেটিক কজে যাদের সমস্যা হচ্ছে তাদেরকে জিন থেরাপি দিয়ে আমরা কানে শোনার ব্যবস্থা করতে পারি। স্টেম সেল থেরাপি, অর্থাৎ রক্ত থেকে, চর্বি থেকে অথবা বোন মেরো, বিশেষ করে মেনলি নেওয়া বোন মেরো থেকে স্টেম সেলটাকে আলাদা করে দিয়ে আমরা কিন্তু এটা অ্যাপ্লাই করে কানের শ্রবণ শক্তি ফিরিয়ে আনার জন্য কার্যকর একটা পদ্ধতি হচ্ছে স্টেম সেল পদ্ধতি। এটা এখন পরীক্ষমান আছে এখনো, এবং এটা আমরা ব্যবহার করতে পারি। আর এটা হচ্ছে যে এআই ভিত্তিক, যেটা এআই দিয়েও কিন্তু এখন মানে শোনার ব্যবস্থা করার একটা সুযোগ আসতেছে। আর লাস্ট অফ অল যেটা হচ্ছে নিউরাল ইমপ্লান্ট, অর্থাৎ আমরা এটাকে যদি খুব সহজভাবে বলি যে আমাদের এই যে মানে বৈদ্যুতিক তারের মধ্যে আর্থিং হয়ে যায়, এটা হয়ে যায়, তখন আমরা কি করে ডিসকানেক্ট করে দিই, তখন আবার ভালো হয়। আবার হয়তো কোথাও ডিসকানেক্ট হয়ে গেছে, আমরা কানেক্ট করে দেই। এরকম এই সেলগুলো এরকম যে আপনার যেখানে যে মানে অকার্যকর সেল আছে তাকে আমরা ওইখানে পৌঁছায় দিতে পারলে ব্লাডের মাধ্যমে অথবা ওই জায়গায় সরাসরি ভাবে ইনজেকশন দিয়ে যদি ঢুকাই দেওয়া যায়, তখন সে ওই অকার্যকর বা নষ্ট সেলগুলাকে সে রিপ্লেস করে দেয়, সে ভালো সেলে পরিণত করে দেয়। মানে এই যে কত মানে বড় সুবিধাগুলা আমাদের আসতেছে, আমি আশা করি অদূর ভবিষ্যতে বাংলাদেশেও আমরা এগুলা চালু করতে পারবো ইনশাআল্লাহ। এবং এখন তো উন্নত বেশি কিছু কিছু আছে, এগুলা নিয়ে ফল পাওয়া যাচ্ছে। সুতরাং এইগুলো আসলে যদিও এগুলা মানে কস্ট ইফেক্টিভ কিনা সেটা আলাদা ব্যাপার, অনেক বেশি কস্ট লাগবে, কিন্তু এইগুলো হচ্ছে আমাদের জন্য আশার আলো। আমরা যারা কানে কম শুনছেন তারা হতাশ হওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশে শুরু হয়েছে অনেক উন্নত প্রযুক্তির চিকিৎসা। আপনারা নিঃসন্দেহে ভালো কোনো সেন্টারে গেলে এই সুযোগ সুবিধাগুলো পাবেন, এবং আমরা আপনাদের জন্য প্রস্তুত। আপনারা আসবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আমাদের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, এতক্ষণ কিন্তু আমরা শুনছিলাম কানে কম শোনা এই বিষয়টি নিয়ে। কানে কম শোনাই কিন্তু শেষ নয়, এখন অনেক উন্নত প্রযুক্তির উদ্ভাবন হয়েছে। আশা করি দর্শক আমাদের আলোচনা আপনাদের অবশ্যই উপকারে দিচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে আবার নতুন কোনো স্বাস্থ্য বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ। NJL টোটাল ইএনটি কেয়ার, 15 কাজল শাহ ওসমানী মেডিকেল রোড, সিলেট। ফোন 0176 722 8844।